আজকে আমরা সিডিপি থেকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস আলোচনা করব, যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ সিডিপি। এইখান থেকে তোমরা জানো যে আমাদের যে আপার প্রাইমারি টেট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু এই জায়গা থেকে অর্থাৎ সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে তোমাদের কিন্তু 30টা কোশ্চেন থাকে, ঠিক আছে? তো 30 মার্কস এখান থেকে কিন্তু আসবে, মানে সিডিপি থেকে। তো এই সিডিপির আন্ডারে একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষা ধারণা, বা শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল। সঙ্গে আমরা এর সঙ্গে আরো যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্র্যাডিশনাল যে এডুকেশনের ব্যাপারটা, খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরা আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। আমরা একটা এখানে থিওরি কিন্তু ক্লাস আলোচনা করতে চলেছি। এখানে আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করব, যাতে করে তোমাদের এক্সামে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা আনসারটা সহজে করতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আপার প্রাইমারি টেটের জন্য। এবং এখানে শুধুমাত্র আমি আপার প্রাইমারি টেট মেনশন করে দিয়েছি বলে এটা শুধুমাত্র আপার প্রাইমারি টেটের জন্য তা নয়, এটা কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি টেট হয়, ঠিক আছে, প্রাইমারি টেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সঙ্গে সি টেট যারা দিয়ে থাকো, সি টেট যারা দিয়ে থাকো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। কারণ মোরাললেস আমরা যদি সিলেবাসটা দেখি একই সিলেবাস, তো এই জায়গা থেকে কিন্তু বিগত টেট পরীক্ষাগুলোতে সি টেটে বা আমরা আপার প্রাইমারি টেটে কিন্তু প্রশ্ন দেখেছি। তো এটা আজকে আমরা ডিটেলসে আলোচনা করব আজকের ক্লাসে বিস্তারিত। চলো তাহলে শুরু করা যাক। আজকের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের এক্সামের জন্য। তো চলো এইভাবে দেখো, আমি এখানে জাস্ট একটুখানি মানে আমরা যে সূচিপত্র বা এরকম লিস্ট একটা করে দিয়েছি, আমরা কিভাবে অ্যাকচুয়ালি পরপর যাব। সেখানে প্রথমে আমরা ভূমিকা দেখব, অথবা পুরনো ধারণার সঙ্গে যোগসূত্র, অর্থাৎ এই যে ট্র্যাডিশন এডুকেশনের সঙ্গে আমাদের যে এই যে শিশুকেন্দ্রিক শিক্ষার যে সম্পর্ক, যোগসূত্র, এদের ডিফারেন্স কি, সেইগুলো এখানে আলোচনা হবে। সঙ্গে আমরা দেখব ঐতিহ্যবাহী শিক্ষা বনাম শিশুকেন্দ্রিক শিক্ষা, এই যে মেন ব্যাপারটা, মানে ট্র্যাডিশনাল এডুকেশন ভার্সেস চাইল্ড সেন্টার্ড এডুকেশন কিভাবে কাজ করে সেটা দেখব। তারপরে এবার ইম্পর্টেন্ট আমরা যেটা বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ, কিভাবে এটা কাজ করে। এই রিলেটেড শিশুকেন্দ্রিক রিলেটেড প্রবক্তাগণ, অর্থাৎ কে কে কোন কোন দার্শনিক, কোন কোন শিক্ষাবিদ কি কি উক্তি দিয়েছেন, কি কি ধারণা তারা ব্যক্ত করেছেন, সেগুলো ডিটেলসে আলোচনা হবে। সঙ্গে তারপরে আমরা আসবো প্রগতিশীল শিক্ষাও, এটাও ডিটেলসে হবে। এখানে আমরা বিস্তারিত এর উপরে আলোচনা করব, এর নীতিসমূহগুলো দেখব, ঠিক আছে? এখানে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট আলোচনা করতে হবে। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই জায়গাগুলো। তারপরে আমরা দেখব চিন্তাবিদদের তত্ত্ব, কে কে এই রিলেটেড শিক্ষার উপরে কে কি তত্ত্ব দিয়েছে। ভারতীয় প্রেক্ষাপটে এর যে মানে আমরা যেসব আমাদের যে এডুকেশন পলিসিগুলো আছে বা কমিশনগুলো আছে, যেমন এনসিএফ, হ্যাঁ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে এনইপি, না এনইপি 2020, এই রিলেটেড কিন্তু এখানে যেসব মন্তব্যগুলো আছে আমরা সেই সবগুলো আলোচনা করব আজকের এই ক্লাসে। সঙ্গে আমরা পরীক্ষার এক্সাম ওরিয়েন্টেড কিছু পয়েন্ট একদম শেষে আমরা একবার রিভিশন করে নেব, এবং সঙ্গে কিছু ইজি কিছু কোশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট আলোচনা করব। এমসিকিউ টাইপ কয়েকটা প্রশ্ন আমরা সঙ্গে রেখেছি, সেগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? তো এইভাবে আজকের পুরো ক্লাসটা কিন্তু কমপ্লিট হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। দেখো, প্রথমে দেখো, দুই রকম শিক্ষক, একটা ভাবনা দিয়ে শুরু করি। অর্থাৎ আমি তোমাদেরকে একটা কোশ্চেন করছি, বা মনে করো একটা ক্লাসের দুটো শিক্ষক আছে, আমি এখানে নাম দিয়েছি শিক্ষক এ, শিক্ষক বি। তিনি একটা টপিক, দুজনেই একটা টপিক পড়াচ্ছেন এখানে। সেজন্য আমি এখানে বলে দিয়েছি যে রুমে দুই রকম শিক্ষক আছেন। এইবার এই দুটো পড়ে তুমি রিলেট করো তোমার শৈশবকালে কেমনভাবে তোমার সঙ্গে মানে তুমি কেমনভাবে পড়েছো, শিক্ষক এ এর সঙ্গে পড়েছো নাকি শিক্ষক বি এর সঙ্গে পড়েছো। তো এখানে আমি বলে দিচ্ছি দুটো শিক্ষক আছে, শিক্ষক এ, শিক্ষক বি। তো শিক্ষক এ কি করছে, সে বোর্ডে লিখে যাচ্ছে, ঠিক আছে, বোর্ডে লিখে যাচ্ছে এবং ছাত্ররা চুপচাপ বসে নোট তৈরি করছে। একজন শিক্ষক যে বোর্ডে শুধুমাত্র লিখছে এবং ছাত্ররা চুপচাপ বসে বসে খাতায় সেটা নোট করছে। তারপরে সেই কি করছে, সেই ক্লাসে কি হচ্ছে যে প্রশ্ন করার সুযোগ প্রায় নেই, অর্থাৎ ছাত্র আর স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে ইন্টারাকশনটা প্রায় নেই, এবং সেখানে শুধুমাত্র টিচার লিখে যাচ্ছে, ছাত্ররা নোটস তৈরি করছে, সেখানে প্রশ্ন করার সুযোগ নেই। তারপরে এই এই ধরনের শিক্ষার ক্ষেত্রে মুখস্থ বিদ্যাই একমাত্র লক্ষ্য, এখানে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে বেশি ফোকাস করা হয়। শিক্ষকই জ্ঞানের একমাত্র উৎস। সেই শিক্ষাটাকে আমরা বলছি ঐতিহ্যবাহী শিক্ষা, বা যেটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল এডুকেশন, ঠিক আছে, ট্র্যাডিশনাল এডুকেশন। আচ্ছা, এখানে আরো একটা বলে রাখি, এই যে ট্র্যাডিশনাল এডুকেশন এটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক। এই নোটটা আমার এখানে অ্যাড করা হয়নি, এটা কিন্তু শিক্ষক
কেন্দ্রিক, ঠিক আছে? এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। এবারে আমরা আসি শিক্ষক বি। এটা শিক্ষক এ, যাকে আমরা দেখলাম একজন ট্র্যাডিশনাল টিচার হিসেবে বা ঐতিহ্যবাহী একটা পদ্ধতিতে কিভাবে পড়াশোনা করা হয়, সেখানে একটা শিক্ষক কিভাবে পড়ান। এবার আসি আমরা শিক্ষক বি এর ক্ষেত্রে, যে শিক্ষক কিনা শিশু কেন্দ্রিক পদ্ধতিটা ফলো করবে, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড মেথডটাকে ফলো করবে, ঠিক আছে? তো তিনি কি করছেন? তিনি বাচ্চাদের বাগানে নিয়ে গিয়ে সরাসরি গাছ দেখাচ্ছেন। মনে করে এখানে কোনো গাছ রিলেটেড কিছু একটা পড়ানো হচ্ছে, এখানে টপিক মনে করে আমি লিখলাম প্লান্টস বা উদ্ভিদ, এরকম একটা টপিক দিলাম। তো শিক্ষক এ সেই গাছ সম্পর্কে বোর্ডে লিখে যাচ্ছে, ছাত্ররা নোটস তৈরি করছে, সেখানে প্রশ্ন করার সুযোগ নেই এবং এখানে শুধুমাত্র মুখস্থ বিদ্যাটার উপরে বেশি জোর দেওয়া হয়। আর এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। এবার শিক্ষক বি কিভাবে পড়াচ্ছে? শিক্ষক বি পড়াচ্ছেন সেই গাছ রিলেটেড যেহেতু ক্লাসটা, সে কি করছে? বাচ্চাদের বাগানে নিয়ে গিয়ে সরাসরি গাছ দেখাচ্ছেন। সে বাচ্চাদেরকে বাগানে নিয়ে চলে গেছে, সেই গাছের পরিচয় ছাত্রদের দেখাচ্ছেন। মানে বাস্তব জ্ঞান তিনি দিচ্ছেন। বাচ্চারা নিজেরাই প্রশ্ন করে পর্যবেক্ষণ করছে। বাচ্চারা সেই গাছগুলো দেখছে, শিখছে, টিচারের কাছে জিজ্ঞাসা করছে যে এটা কি গাছ? এর পাতাটা সবুজ কেন? এটা হলুদ কেন? এটা লাল কেন? এই যে একদম বাস্তব জ্ঞান, ঠিক আছে? সেখানে পাচ্ছে এবং সেখানে কি হচ্ছে? খেলার ছলে অভিজ্ঞতা দিয়ে, যেহেতু তারা সেই ফিল্ডে চলে গেছে, তাই সেখানে তারা নিজের হাতে অভিজ্ঞতা নিয়ে কিন্তু শিক্ষা লাভ করছে। ঠিক আছে? এবং শিক্ষক হলেন এখানে পথপ্রদর্শক এবং সহায়ক। কিন্তু এটা কিন্তু শিশু কেন্দ্রিক। উপরে বলাই আছে যদিও শিশু কেন্দ্রিক, এই শিক্ষাটা হচ্ছে শিশু কেন্দ্রিক আর এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। এখানে শিক্ষক হচ্ছে পথপ্রদর্শক এবং সহায়ক। তো দুটো টিচারের পার্থক্য কিন্তু আমরা এখানে মোটামুটি দেখে নিলাম। শিক্ষক এ এবং শিক্ষক বি, যেটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল এডুকেশন মেথড, আর একটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন মেথড। দুটোর ডিফারেন্সটা আশা করি বোঝাতে পেরেছি। এই ডিফারেন্সটা আমরা আরও একটু ছকের সাহায্যে আরেকবার দেখে নেব। যেখানে আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন বা ঐতিহ্যবাহী শিক্ষার কেন্দ্রবিন্দু যেটা হচ্ছে শিক্ষক, আমি যেটা এক্ষুনি তোমাদের বললাম। আর শিশু কেন্দ্রিক শিক্ষার কেন্দ্রবিন্দু হচ্ছে শিশু। এবং এই ঐতিহ্যবাহী শিক্ষাতে শিক্ষকের ভূমিকা কি? জ্ঞান দান করেন তিনি, ঠিক আছে? আর এখানে শিক্ষক পথপ্রদর্শক বা সহায়ক, সে টিচারদের পথ, স্টুডেন্টদের পথ দেখায়, তাদেরকে সহায়তা করে, তাদেরকে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। এবং এর পদ্ধতিটা কেমন? এখানে হচ্ছে মুখস্থ পদ্ধতি, যেটা ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশন এডুকেশন মেথডের কথা আমি বলছি। এখানে পদ্ধতিটা মুখস্থ পদ্ধতি এবং বক্তৃতা, ঠিক আছে? তারপরে এখানে শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতিটা কেন? এখানে কার্যকলাপ, অর্থাৎ কাজের মাধ্যমে শেখা হয়, অভিজ্ঞতার মাধ্যমে, ফিল্ডে গিয়ে শেখা হয়, খেলার মাধ্যমে শেখা হয়। এখানে শিশুর ভূমিকা কেমন? নিষ্ক্রিয় শ্রোতা। ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল এডুকেশনে শিশুরা হচ্ছে শ্রোতা। টিচার যেটা বলছেন তারা সেটা নোট করছে, শুনছে। আর এখানে শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, অর্থাৎ গাছের পাতা, গাছের সঙ্গে খেলা করছে, তারা গাছে চড়ছে। তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা শিখছে। এবং এখানকার পাঠ্যক্রমটা কেমন? স্থির এবং বিষয়ভিত্তিক। ট্র্যাডিশন এডুকেশনের পাঠ্যক্রম হবে স্থির এবং বিষয়ভিত্তিক, যেটা এখানে শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে নমনীয়, অর্থাৎ শিশুর চাহিদা অনুযায়ী যেটাকে আমরা চেঞ্জ করতে পারি, নমনীয়, ঠিক আছে? আর এখানে মূল্যায়নটা কেমন করা হয়? পরীক্ষার নাম্বার দেখে মূল্যায়ন করা হয়। আর এখানে হোলিস্টিক বা সার্বঙ্গীন বিকাশ বা সার্বিক বিকাশের উপরে মূল্যায়ন করা হয়। তো এই হচ্ছে মোটামুটি দুটোর কিন্তু ডিফারেন্স, আশা করি বোঝাতে পারলাম। সুতরাং এই জায়গা থেকে যদি কোনো এমসিকিউ হয় তাহলে এই রিলেটেডই কিন্তু এমসিকিউ হবে তোমাদের এক্সামের জন্য। ক্লিয়ার? চলো। এইবারে দেখো আমরা এই জিনিসটা আরো একটু ভাবে ক্লারিফাই করছি। মনে করো কোনো একটা টিচার জল নিয়ে পড়ে, আমরা কিন্তু মেন জায়গাতে এখনো আসিনি, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি দুটো জিনিস অ্যাকচুয়ালি কি এবং দুটোর ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে? মনে করো একটা টিচার জল নিয়ে পড়াচ্ছে। তো সেই মনে করো দুটো টিচার জল নিয়ে পড়াচ্ছে, একজন হচ্ছে সেই একই রকম ট্র্যাডিশনাল মেথড অবলম্বন করছে, আর একজন হচ্ছে চাইল্ড সেন্টার্ড মেথড অবলম্বন করছে। তো যে ট্র্যাডিশনাল টিচার সে কি বলছে? বলছে জলের সংকেত H2O, এটা মুখস্থ করো। সে টিচার বলে দিয়েছে জলের সংকেত হয়, আমরা জানি H2O, এটাকে মুখস্থ করো। শিক্ষক সরাসরি তথ্য দিয়ে দেন এখানে, শিশু শুধু শোনে ও লেখে। কিন্তু একজন শিশুকেন্দ্রিক পদ্ধতির যে শিক্ষক, সে কি মেথড ফলো করছে? শিক্ষক বাচ্চাদের বরফ, জল ও তাপ দেখিয়ে নিজে নিজে পর্যবেক্ষণ করতে দেন। সে শিক্ষক তাদেরকে বরফ, জল এবং তাপ দেখিয়ে এদের ডিফারেন্সটা কি, তাদেরকে মানে সেই কাজে ইনভলভ করে তাদেরকে পর্যবেক্ষণ করতে সহায়তা করেন। তারপর
তারা নিজেরাই বোঝে জলের ৩টি অবস্থা। তাহলে কোন শিক্ষাটা বেশি অ্যাকসেপ্টেবল? না অবশ্যই শিশুকেন্দ্রিক শিক্ষাটা, কারণ এরা এখানে নিজে অংশগ্রহণ করছে, যেটা বেশি ফলপ্রসূ। এর থেকে এটা বেশি ফলপ্রসূ শিশুকেন্দ্রিক শিক্ষাটা। এখানে শুধুমাত্র মুখস্থ পদ্ধতি অবলম্বন করছে, এখানে শিশুরা নিজে অংশগ্রহণ করছে। ঠিক আছে? তো মূল কথা হচ্ছে শিশুকেন্দ্রিক পদ্ধতিতে শিশু নিজে পর্যবেক্ষণ অভিজ্ঞতার মধ্য দিয়ে ধারণা তৈরি করে। এটাই হচ্ছে বিষয়, মেন পদ্ধতি। শুধু তথ্য মুখস্থ করে না, এটাই হচ্ছে আমাদের মূল কথা। ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। এবারে আমরা যাচ্ছি শিশুকেন্দ্রিক শিক্ষা, আমাদের মেন যে টপিক আজকের। শিশুকেন্দ্রিক শিক্ষা অ্যাকচুয়ালি কি, বা এর আমরা যদি বলি ডেফিনেশনটা কি হবে? না শিশুকেন্দ্রিক শিক্ষা হচ্ছে এরকম একটা শিক্ষা, আহ, হ্যাঁ, শিশুকেন্দ্রিক শিক্ষা হলো এমন এক শিক্ষা পদ্ধতি যেখানে শিশুর কি শিশুর চাহিদা, আগ্রহ, ঠিক আছে, শিশুর চাহিদা, আগ্রহ এবং হচ্ছে ক্ষমতা ও গতিকে কেন্দ্র করে কি হয় না, গতিকে কেন্দ্র করে শিক্ষাদান পরিকল্পনা করা হয়। এখানে শিশুকে বিষয়বস্তুর সঙ্গে মানিয়ে নিতে বলা হয় না। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে শিশুকে বিষয়বস্তুর সঙ্গে মানিয়ে নিতে বলা হয় না, বরং বিষয়বস্তুকে শিশুর উপযোগী করে তোলা হয়। তো এই ডেফিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শিশু কেন্দ্রিক শিক্ষার ডেফিনেশন। যেহেতু এটা শিশুকেন্দ্রিক শিক্ষায়, তাই এখানে অবশ্যই শিশুর আগ্রহ, চাহিদা, ক্ষমতাকে ইম্পর্টেন্ট গুরুত্ব দিতে হবে। সেই অনুযায়ী শিক্ষাদান পরিকল্পনা করতে হবে, এবং শিশুর বিষয়বস্তুর সঙ্গে মানিয়ে নিতে বলা হয় না। এমনটা বলা হয় না যে এটা তো এরকমই, একটু মানিয়ে নিতে হবে। সেখানে পরিবেশটাকে শিশুর উপযোগী করে তোলা হয়। সেজন্য এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। হ্যাঁ, এটা একটা ছোট্ট মানে এটা মনে রাখতে পারো যে শিশু এখানে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশু নিজে করে শেখে। নিজে সেই অভিজ্ঞতা অবলম্বন করে নিজে জ্ঞান অর্জন করে এই শিক্ষার ক্ষেত্রে। ঠিক আছে? তো শিশুকেন্দ্রিক শিক্ষার ডেফিনেশন আশা করি বোঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন, এর কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক আমরা আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে। তো মূল বৈশিষ্ট্য 6টা এখানে বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। এই স্লাইডে আমরা 3টে আলোচনা করছি, বাকি নেক্সট স্লাইডে আমরা আরো 3টে আলোচনা করব। ঠিক আছে? দেখো, এখানে আমরা 3টে আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে, প্রথমটা কি বলছে? স্বতঃস্ফূর্ত। স্পেলিং একটুখানি এদিক ওদিক হয়েছে। স্বতঃস্ফূর্ত কার্যকলাপ, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত কার্যকলাপ। তো এখানে কি বলছে? প্রথমে দেখো, শিশু স্বতঃস্ফূর্ত কার্যকলাপে কি বলছে? বলছে শিশু নিজের ইচ্ছায় কাজ করে শেখে, তাকে চাপিয়ে দেওয়া হয় না। এখানে শিশু নিজের ইচ্ছায় কাজ করে এবং সেটা শেখে, তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। উদাহরণ হিসেবে মনে করো কোনো একটা শিশুকে তুমি বলছো যে ছবিটা আঁকো, এটা না করে, তাকে এই জোরটা না করে, ঠিক আছে, বাচ্চাকে জোর করে ছবি আঁকতে না বলে তার পছন্দ মতো রং তুলি দিয়ে তাকে খেলতে দেওয়া হয়, যা থেকে অ্যাকচুয়ালি সৃজনশীলতা বিকাশ পায়। তো এদিকে খেয়াল রাখতে হবে, এবং এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত কার্যকলাপ, যেখানে সে স্বতঃস্ফূর্তভাবে শিখছে। দ্বিতীয়টা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। ব্যক্তিগত পার্থক্য কি বলছে? না ব্যক্তিগত পার্থক্য বলছে প্রতিটি শিশু আলাদা, তাই এক পদ্ধতি সবার জন্য নয়। প্রত্যেকটা শিশু তাদের ব্যক্তিগত পার্থক্য আছে, এবং সবাই এক নয়, সবাই আলাদা, তাই তাদের চাহিদাও কিন্তু আলাদা। তাই কি করছে? প্রতিটি শিশু আলাদা, কেউ ছবি দেখে শেখে, কেউ গল্প শুনে শেখে। শিক্ষককে কি করতে হবে? শিক্ষককে 2 পদ্ধতিই কিন্তু অবলম্বন করতে হবে, বা 2 পদ্ধতিই কিন্তু ব্যবহার করতে হবে, কারণ এক একজনের থেকে আলাদা বিষয়। নেক্সট হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতাতে কি বলছে? শিশুকে ভয় বা শাস্তি না দিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে দেওয়া হয়, ভুল করার সুযোগও দেওয়া হয়। আমরা বলি না যে অঙ্ক ভুল না করলে কখনো শেখা হয় না, ঠিক আছে? এখানেও সেই বিষয়টা, শিশুকে সুযোগ দেওয়া হয় তাকে ভুল করানোর জন্য। তাকে, কারণ সে ভুলটা করলে নেক্সট টাইম দেখবে যে আমরা যে অঙ্কটা ভুল করি, নেক্সট টাইম কিন্তু সেই অঙ্কটা আর ভুল হয় না। এখানেও সেম সেম একই বিষয়টা, ঠিক আছে? তাকে এই যে ভুল করেছে বলে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া, বকাবকি করা, এগুলো কিন্তু নয়। তাকে স্বাধীনতা দিতে হবে, শিশুকে ভয় বা শাস্তি না দিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে দেওয়া হয়।
এটা ছিল প্রথম ৩টে বৈশিষ্ট্য শিশুকেন্দ্রিক শিক্ষার। আরও ৩টে বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে আগ্রহ ও প্রয়োজন। পাঠ পরিকল্পনা শিশুর আগ্রহ থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়, তাই তো? শিশুর আগ্রহ থেকেই পাঠ পরিকল্পনা শুরু হয়। তার যদি আগ্রহই না থাকে তাহলে কেন শুরু করবে? উদাহরণ হিসাবে কি বলা যায়, যে তার আগ্রহ আছে ফুটবলে, তো ফুটবল প্রেমী শিশুকে যে শিশুটার আগ্রহ ফুটবলে, তাকে তুমি কিভাবে যোগ বিয়োগ শেখাবে? তাকে তুমি যে ফুটবল প্রেমী শিশুকে গোল সংখ্যা দিয়ে যোগ বিয়োগ শেখাতে পারো। মনে করো এ একটা টিম, বি একটা টিম, এ টিম এখানে ২টো গোল দিয়েছে, বি টিম এখানে ৩টে গোল দিয়েছে, তো এই ২-৩ মিলে কত হয়, টোটাল গোল সংখ্যা কত, ৫। এইভাবে শিশুকে শেখানো যেতে পারে, সেটা এখানে বলছে। নেক্সট হচ্ছে করে শেখা, লার্নিং বাই ডুইং, যেটা অ্যাকচুয়ালি এর প্রবক্তাকে ডিউই এর আমরা পরবর্তীতে আসছি, ঠিক আছে? জন ডিউই এর আসল প্রবক্তা লার্নিং বাই ডুইং। তো এখানে কি বলা হয়, লার্নিং বাই ডুইং এ কি বলা হয়, যে শুধু শোনা নয়, বরং হাতে কলমে কাজ করে শেখা, যা দীর্ঘস্থায়ী শিক্ষা দেয়, যেটা দীর্ঘস্থায়ী। অর্থাৎ শুধুমাত্র শুনে শুনে সে জ্ঞান অর্জন করলে হবে না। শিশুকেন্দ্রিক শিক্ষাতে এটাই তো মেন, সেখানে শিশুকে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। তাই বলছে হাতে কলমে কাজ করে শেখা, যা দীর্ঘস্থায়ী শিক্ষা দেয়। নেক্সট হচ্ছে সামাজিক পরিবেশ, অবশ্যই এটাও ইম্পর্টেন্ট। ক্লাসরুম নিজেই একটা ছোট্ট সমাজ, তাই তো? ক্লাসরুমে বিভিন্ন সমাজের মানুষজনের ওঠা বসা, স্টুডেন্টদের ওঠা বসা। তো ক্লাসরুম নিজেই একটা ছোট সমাজ, যেখানে শিশুরা দলে কাজ করে, সহযোগিতা ও ভাগ করে নেওয়া শেখে। দলে দলে কাজ করে, যে কোনো কাজ সেখানে দলবদ্ধভাবে করতে বলা হয় বা অংশগ্রহণ করতে বলা হয়, যেটার মাধ্যমে তারা সহযোগিতা শেখে, একে অপরকে সাহায্য করার সহযোগিতা, এবং কোনো কিছু ভাগ করে নেওয়ার এই যে অভিজ্ঞতা, সেটা তারা শেষে শেখে। তো এটা হয়ে গেল আমাদের ৬টা মূল বৈশিষ্ট্য শিশুকেন্দ্রিক শিক্ষার। এইবার যে জায়গাটা আসবে খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ এখানে শিশুকেন্দ্রিক শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রবক্তাগণ তারা কি বলেছেন, এরা সবাই শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গেই কিন্তু যুক্ত, এবং এরা কি বলেছেন মানে শিক্ষা সম্পর্কে বা শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে তাদের মতবাদ, তো এইগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এই জন্য এটা একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? প্রথমে দেখো রুশোর প্রসঙ্গে আমরা পাচ্ছি, ঠিক আছে? তো রুশো কি বলছে, বলছে ফলো দ্য নেচার অফ দ্য চাইল্ড। তিনি একটা বই লিখেছেন, পরীক্ষাতে আসে, তার লেখা একটা গ্রন্থ এমিলি, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে আসে। রুশো সেই এমিলি গ্রন্থে বলেছেন ফলো দ্য নেচার অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুকে প্রকৃতির কোলে বড় হতে দেওয়ার কথা তিনি বলেছেন এমিলি এই গ্রন্থটিতে। কে বলেছেন? না রুশো। এই রুশো কে ছিলেন? ইনি একজন ফরাসি দার্শনিক এবং চিন্তাবিদ। তিনি এমিলি বইটি লিখেছেন এবং এখানে তিনি শিশুকে প্রকৃতির কোলে বড় হওয়ার কথা কিন্তু বলেছেন। পেস্তালজি বা পেস্তোলজি যাই বলো, তিনি একটা থিওরি দিয়েছেন, সেটা হচ্ছে অবজেক্ট টিচিং। অর্থাৎ এই পেস্তালজি বা পেস্তোলজি যাই বলি, ইনি কে ছিলেন? ইনি একজন কিন্তু সুইজারল্যান্ডের বিখ্যাত শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। তিনি কি বলেছেন, যে অবজেক্ট টিচিং এর কথা বলেছেন, অর্থাৎ বাস্তব জিনিস দেখিয়ে শিশুদের শিক্ষা, শিশুদের ধারণা তৈরির কথা বলেছে, ঠিক আছে? তাদের হাতে বাস্তব জিনিস ধরিয়ে ধরিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলেছে। ২টো বল তাদের কাছে দিয়ে, তাদের কাছে ৫টা বল দিয়ে, ২টো বল একদিকে, ৫টা বল যোগ করতে বলা হয়েছে, বিয়োগ করতে বলা হয়। এইটাকে বলা হয় অবজেক্ট টিচিং, যেখানে বাস্তব জিনিস দেখিয়ে ধারণা তৈরির কথা কে বলেছেন? না হচ্ছে সুইজারল্যান্ডের শিক্ষাবিদ পেস্তোলজি, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফ্রয়েবেল। এই ফ্রয়েবেল কে ছিলেন? না ফ্রয়েবেল ছিলেন কিন্তু একজন জার্মান শিক্ষাবিদ, ইনিও একজন শিক্ষাবিদ। তিনি হচ্ছে কিন্ডারগার্টেন, নাম শুনেছো তোমরা, এর আগে পড়েও এসছো। কিন্ডারগার্টেন এর প্রবর্তন করেন, যেখানে খেলার মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে মন্তেশ্বরী। মন্তেশ্বরী ইনি হচ্ছেন একজন ইতালির মানে প্রথম মহিলা ডাক্তার বলা হয়, এবং পরবর্তীতে তিনি এই শিশু শিক্ষার প্রতি মনোনিবেশ করেছিলেন। তো তিনি কি বলেছেন, যে শিশু নিজস্ব গতিতে শেখে, প্রস্তুত পরিবেশ অর্থাৎ প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট, এইটার প্রসঙ্গ, এই যে প্রিপেয়ার্ড এনভায়রনমেন্টের তত্ত্ব কে দিয়েছেন? না মন্তেশ্বরী। তিনি কিন্তু বলেছেন যে প্রস্তুত পরিবেশে শিশু নিজস্ব গতিতে শেখে। এরা সবাই কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার সপক্ষে এই যুক্তিগুলো দিয়েছেন। তারপরে হচ্ছে জন ডিউই। জন ডিউই একজন আমেরিকান দার্শনিক, খুবই ইম্পর্টেন্ট। এই জন ডিউই কিন্তু লার্নিং বাই ডুইং এর, এই যে এখানে আছে যে লার্নিং বাই ডুইং, এই তত্ত্বটা কার? জন ডিউই এর। তিনি বলেছেন যে প্রগতিশীল, তাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রগতিশীল শিক্ষার জনক। তিনি এই লার্নিং বাই ডুইং, অর্থাৎ শেখার মাধ্যমে, এই কাজ করার মাধ্যমে শেখার প্রসঙ্গটা
বা তত্ত্বটা তিনিই দিয়েছিলেন। তো এরা কিন্তু সবাই এই শিশুকেন্দ্রিক শিক্ষার সম্পর্কে কিছু কিছু মেথড বা তত্ত্ব এরা আলোচনা করেছেন। এইগুলো আমরা আরো ডিটেলসে এর পরবর্তীতে আলোচনা করব। মানে আজকেরই আলোচনা হবে, সেগুলো আমরা একটু পরে আসছি, সেখানে আরো ভালোভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কে কোন মেথডের প্রবর্তন করেছেন বা কে কি বলেছেন, বিশেষ করে রুশোর এমিলি এই গ্রন্থটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ক্লিয়ার? নেক্সট নেক্সট এবার আসি আমরা প্রোগ্রেসিভ এডুকেশন, যেটাকে আমরা বলছি প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন। ঠিক আছে, আমরা চাইল্ড সেন্টার্ড এডুকেশনটা মোটামুটি দেখলাম, ট্র্যাডিশনাল এডুকেশন এবং চাইল্ড সেন্টার্ড এডুকেশনের ডিফারেন্সটা মোটামুটি দেখলাম। ঠিক আছে, এবং সেখান থেকে একটা ধারণা নিলাম। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন। তো প্রোগ্রেসিভ এডুকেশন কি? প্রগতিশীল শিক্ষা হলো এমন একটা দর্শন যা মনে করে শিক্ষা হলো জীবনের জন্য প্রস্তুতি নয়, বরং জীবনই বরং মানে এখানে বলছে যে শিক্ষা হলো জীবনের জন্য প্রস্তুতি নয়, জীবনী, অর্থাৎ এডুকেশন ইজ দ্য লাইফ ইটসেলফ। মানে শিক্ষাকে বলছে যে জীবনের প্রস্তুতি নয়, শিক্ষাটাই হচ্ছে জীবন। এটা হচ্ছে প্রগতিশীল শিক্ষার মেন, কিন্তু আমরা এটা বলতে পারি ডেফিনেশন। তো এটা এমন একটা দর্শন যেখানে বলা হয় যে শিক্ষা হবে জীবনের জন্য প্রস্তুতি নয়, বরং শিক্ষাটাই কিন্তু জীবন। এডুকেশন ইজ দ্য লাইফ ইটসেলফ, এই কথাটা একটু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটি মুখস্থবিদ্যা ও কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে গিয়ে, মুখস্থবিদ্যা আমরা কোথায় দেখেছিলাম? ট্র্যাডিশনাল এডুকেশনে। এবং কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে গিয়ে বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ এডুকেশন, এটা কিন্তু আমাদের চাইল্ড সেন্টার্ড এডুকেশন এরই কিন্তু একটা অংশ, বিস্তৃত রূপ আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখানে কি বলছে? এই যে মুখস্থবিদ্যা ও কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে গিয়ে বাস্তব অভিজ্ঞতা, সমস্যা সমাধান ও গণতান্ত্রিক পরিবেশের উপর জোর দেয়, সেটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা। প্রগতিশীল শিক্ষাতে তাহলে কি বলছে? এটা এমন একটা দর্শন যেখানে শিক্ষাকে জীবনের প্রস্তুতি নয়, বরং শিক্ষাটাকেই জীবন বলা হয়। এডুকেশন ইজ দ্য লাইফ ইটসেলফ। এখানে কঠোর পরিশ্রম, কঠোর শৃঙ্খলা এবং মুখস্থবিদ্যার বিরুদ্ধে গিয়ে বাস্তব অভিজ্ঞতার উপরে জোর দেওয়া হয়, সমস্যার সমাধান ও গণতান্ত্রিক পরিবেশের উপর জোর দেওয়া হয় প্রগতিশীল শিক্ষাতে। এই প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশনের মূল প্রবক্তা হচ্ছে জন ডিউই। নামটা মনে রাখবে, কি না? জন ডিউই, এই নামটা কিন্তু মনে রাখবে, যে প্রগতিশীল শিক্ষার আমরা বলতে পারি মূল প্রবক্তা। ঠিক আছে, এই যে এবার প্রগতিশীল এডুকেশন এর আমরা কিছু নীতি, এখানে আমরা ছটা নীতি, ইম্পর্টেন্ট নীতিগুলো আলোচনা করব। 6 প্রিন্সিপালস অফ প্রোগ্রেসিভ এডুকেশন। ফার্স্ট ওয়ান, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা বলতে কি বলা হচ্ছে এখানে? না, এখানে বলা হচ্ছে যে ইতিহাস মুখস্থ না করিয়ে, কোনো স্টুডেন্টকে ইতিহাস মুখস্থ না করিয়ে বা স্টুডেন্টসদেরকে ইতিহাস মুখস্থ না করিয়ে তাদেরকে স্থানীয় জাদুঘর ঘুরিয়ে বা পুরনো জিনিস দেখিয়ে শেখানো, সেটা হচ্ছে বেশি ফলপ্রসূ এবং বেশি কার্যকরী। তো এই অভিজ্ঞতা, এটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শেখা। সে অভিজ্ঞতা করে করে সেই জিনিসপত্র দেখে অভিজ্ঞতা লাভ করে কিন্তু শিখবে। এটা হচ্ছে মূল নীতি। হচ্ছে মূল নীতিগুলির মধ্যে প্রথম, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। নেক্সট যেটা কথা বলে নীতির আন্ডারে আমরা সেকেন্ড পয়েন্ট পাচ্ছি সমস্যা সমাধান পদ্ধতি, অর্থাৎ শিশুকে বাস্তব সমস্যা দিয়ে চিন্তা করতে শেখানোর কথা বলা হয়েছে। সমস্যা সমাধান পদ্ধতিতে বাস্তব সমস্যা প্রদান বলতে আমরা কেমন বলতে পারি? উদাহরণ সহকারে আমরা এটা বলতে পারি যে ক্লাসের জন্য বাগান তৈরি করতে কত টাকা লাগবে? একটা স্কুলের ক্লাসের জন্য বাগান তৈরি করতে বা একটা স্কুলের বাগান তৈরি করতে কত টাকা প্রয়োজন লাগবে? এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা সমস্যা। তো এই প্রশ্ন দিয়ে তাকে অঙ্ক শেখানো, এটাকে সমাধান করতে বলার কথা বলা হয়েছে। তো এইভাবে কিন্তু তাদেরকে নিজে সমস্যা দিয়ে তাদেরকে সমাধান করার জন্য ইন্সপায়ার করা। ঠিক আছে, এটাকে বলা হয় সমস্যা সমাধান পদ্ধতি, অর্থাৎ শিশুকে বাস্তব সমস্যা দিয়ে চিন্তা করতে শেখানো, সেটাকে বলা হয় সমস্যা সমাধান পদ্ধতি। নেক্সট হচ্ছে গণতান্ত্রিক শ্রেণীকক্ষ। অবশ্যই ক্লাসের শিক্ষক ও ছাত্র সমান অংশীদার, একনায়কতন্ত্র মোটেও নয়। শিক্ষক বলে সে যা ইচ্ছে তাই করবে, নিজেকে মানে ছাত্রদের সঙ্গে কোনো কথা শুনবে না, এমনটা নয়।
তো ক্লাসে শিক্ষক ও ছাত্র সমান অংশীদার, অর্থাৎ এক নায়কতন্ত্র নয় বরং গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করার কথা বলা হয়েছে প্রগতিশীল শিক্ষার নীতির মধ্যে। ঠিক আছে, আরও 3টে নীতি আমরা এখানে দেখব। সমন্বিত পাঠ্যক্রমের কথা বলা হয়েছে, অর্থাৎ কি বিষয়গুলো আলাদা 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 না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে পড়ানো। বিভিন্ন বিষয় আছে, তো সেই বিষয়গুলোকে সমন্বিত করে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে পড়ানোর কথা বলা হয়েছে। একটা এক্সাম্পল সহকারে আমরা বলতে পারি, মনে করো একটা নদী প্রজেক্টে, নদীর একটা প্রজেক্টে সেখানে কি ভূগোল, অবশ্যই সেখানে বিজ্ঞান, ভূগোল, নদীর একটা প্রজেক্টে সেখানে ভূগোল সম্পর্কে, নদীটার কোথায় উৎপত্তি হয়েছে, নদীর শ্রেণী বিভাগ, এইভাবে ভূগোলের রিলেট সঙ্গে আমরা বিজ্ঞানটাকেও এখানে পড়াতে পারি নদী প্রজেক্টে, যে অ্যাকচুয়ালি এই যে নদীর ফলে যেসব আমরা ভূমিরূপগুলো দেখতে পাই, তাই না, এগুলো কিভাবে তৈরি হয়, তারপরে এর সঙ্গে আমরা ভাষা, তো এই সব কিন্তু এখানে শেখানোর কথা বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে সমন্বিত পাঠ্যক্রম, অর্থাৎ বিষয়গুলোকে আলাদা আলাদা না রেখে বাস্তব জীবনের সাথে যুক্ত করে পড়ানোর কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রকল্প পদ্ধতি। এই প্রকল্প পদ্ধতির জনককে কিলপ্যাট্রিক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই কিলপ্যাট্রিক কে ছিল জানো? জন ডিউয়ের কিন্তু ছাত্র ছিল কিলপ্যাট্রিক। তো এই কিলপ্যাট্রিক থেকে প্রশ্ন হয় যে প্রকল্প পদ্ধতির জনককে বা প্রজেক্ট মেথডের জনককে কিলপ্যাট্রিক। ঠিক আছে, তো এই কিলপ্যাট্রিক এর প্রবক্তা, বড় প্রকল্পের মধ্যে দিয়ে অনেক কিছু শেখা, তিনিই বলেছেন কিলপ্যাট্রিক, অর্থাৎ বড় বড় প্রকল্পের সঙ্গে আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সামাজিক দক্ষতা। সামাজিক দক্ষতা এটাই হচ্ছে লাস্ট প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভ এডুকেশন। সামাজিক দক্ষতার বিকাশ কি বলছে? স্কুল শুধু বই পড়া নয়, ভবিষ্যতে সমাজে বাঁচার দক্ষতাও শেখাবে। ঠিক আছে, আমরা একটুখানি আগে শিখলাম যে স্কুল নিজেই একটা ছোটোখাটো একটা সমাজ। তো এই যে সামাজিক দক্ষতার বিকাশে আমরা যেটা বলবো এখানে, যে স্কুল শুধু বই পড়া শেখাবে এমনটা নয়, ভবিষ্যতে সমাজে বাঁচার দক্ষতাও শেখাবে কে? স্কুল। তো এই নীতিগুলো কিন্তু প্রগতিশীল শিক্ষার আন্ডারে পড়ে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবং এখানে জন ডিউয়ের দুটো মতবাদ বা দুটো উক্তি আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, তিনি বলেছেন, এডুকেশন ইজ নট দ্য প্রিপারেশন অফ লাইফ, এডুকেশন ইজ ইটসেলফ লাইফ, যেটা আমরা প্রগতিশীল শিক্ষার ক্ষেত্রে দেখেছি। আর এই প্রগতিশীল শিক্ষার জনক কাকে বলা হয়? জন ডিউইকে আমরা প্রগতিশীল শিক্ষার জনক বলবো, আমরা একটুখানি আগে দেখেছি। ঠিক আছে, তো এটা কিন্তু প্রগতিশীল শিক্ষার জনক জন ডিউই দিয়েছেন। এবং জন ডিউইর আরো একটা উক্তি, লার্নিং বাই ডুইং, এই দুটোকে জন ডিউই কিন্তু দিয়েছেন, দুটো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট আসে আমরা এবার এই যে শিশু কেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিশীল শিক্ষার ডিফারেন্সটা কি, বা এর যে নীতিগুলো কিভাবে কাজ করে, দুটো একসঙ্গে কিভাবে কাজ করে, সেটা আমরা দেখব। কি বলছে যে দুটো ধারণা, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন, দুটো ধারণা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যেমনটা আমি বলেছিলাম, এই প্রগতিশীল শিক্ষা এটাই কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার একটা বিস্তৃত রূপ। ঠিক আছে, সেটা এখানে বলেছি, দেখো, প্রগতিশীল শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষার একটা বিস্তৃত রূপ। বিস্তৃত রূপ। ঠিক আছে, তো শিশু কেন্দ্রিক শিক্ষা, এটা আমরা আগেও পড়েছি যে শিশুর ব্যক্তিগত বিকাশে জোর দেয়। সেই ব্যক্তিগত বিকাশ বলতে কি? আগ্রহ, স্বাধীনতা, নিজস্ব গতি, এইগুলোর উপরে জোর দেয়। আর প্রগতিশীল শিক্ষাটা কি? শিশুর বিকাশ প্লাস সমাজ, শিশুর বিকাশ, সমাজ, তারপরে গণতন্ত্র এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর জোর দেয় প্রগতিশীল শিক্ষা। তো দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। এবং শিশুকেন্দ্রিক শিক্ষার একটা ব্রড বা বিস্তৃত রূপ হচ্ছে প্রগতিশীল শিক্ষা। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। এখানে বলছে শিশুকেন্দ্রিক শিক্ষার ভিত্তির উপর দাঁড়িয়ে, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা এর ভিত্তি, সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই প্রগতিশীল শিক্ষা সমাজ ও গণতন্ত্রের মাত্রা যোগ করে। মানে শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গেই আমরা কিন্তু সমাজ বা গণতন্ত্রের মাত্রা যোগ করে সেটাকে আমরা কি করছি না, অনেকটা প্রগতিশীল শিক্ষার রূপ দিচ্ছি। তো প্রগতিশীল শিক্ষাটা কি, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। শিশুকেন্দ্রিক শিক্ষারই কিন্তু একটা বিস্তৃত রূপ, যেখানে আমরা দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক আমরা দেখতে পাবো। এটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও একটু মনে রাখতে হবে এই জায়গাটা, যে অ্যাকচুয়ালি প্রগতিশীল শিক্ষা এবং
শিশুকেন্দ্রিক শিক্ষা যদি একে অপরের যদি সম্পর্কটা চলে আসে, তখন কিন্তু এইভাবে তোমাকে বলতে হবে বা এই রকমভাবে পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা এবারে যাব দার্শনিক ভিত্তি বা কেন এই ধারণা হলো। এবার আমরা একটু গভীরে যাচ্ছি আরো একটু। ঠিক আছে, মানে গভীরে বলতে এই যে দার্শনিক ভিত্তি, অর্থাৎ কেন এই ধারণা এলো, অর্থাৎ এই যে শিশু কেন্দ্রিক শিক্ষা, এটা অ্যাকচুয়ালি শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলা হচ্ছে। ওকে, শিশু কেন্দ্রিক শিক্ষার কথা এখানে বলা হচ্ছে। তো এই যে শিশু কেন্দ্রিক শিক্ষা, এই ধারণাটা কেন এলো, এখানে দেখো 1800 থেকে 1900 শতকে ইউরোপে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছিল কঠোর, শাস্তিমূলক এবং সম্পূর্ণ মুখস্থ নির্ভর। তাহলে টাইম পিরিয়ডটা কত, 1800 থেকে 1900 শতকে ইউরোপে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছিল কঠোর, শাস্তিমূলক এবং মুখস্থ নির্ভর। এখানে শিশুকে ছোট্ট প্রাপ্তবয়স্ক ভাবা হতো, যার নিজস্ব চিন্তা ভাবনার ক্ষমতা নেই বলেই ধরে নেওয়া হতো। শিশুদের ধরে নেওয়া হতো যে এর কোনো নিজস্ব চিন্তা ভাবনাই নেই, এ কিছুই চিন্তা ভাবনা করতে পারে না, সে একটা বোবা পাখির মতো, তাকে যেভাবে তুমি খেতে দেবে সে সেইভাবে খাবে। কিন্তু সেটা ধারণাটা ভুল। কারা প্রমাণ করেছিল এটা, পরবর্তীতে দেখো রুশো প্রথম বললেন, ফরাসি দার্শনিক রুশো প্রথম বললেন যে শিশু আলাদা একটা সত্তা, শিশু একটা আলাদা নিজেই একটা সত্তা, তার নিজস্ব বিকাশের ধাপ আছে, তার বিকাশগুলো একটা ধাপ আছে, ধাপ বেয়ে বেয়ে তার শিশুর বিকাশ ঘটে। তাকে প্রকৃতির নিয়মে বেড়ে উঠতে দাও, প্রকৃতির নিয়মে বেড়ে উঠতে দাও। এখান থেকেই ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ এই দর্শনের জন্ম হয়। ঠিক আছে, তাহলে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম এই দর্শনের জন্মটা কিন্তু এখান থেকেই হয়েছে, রুশোর হাত ধরেই। তিনি বলেছেন যে শিশুকে প্রকৃতির নিয়মে বেড়ে উঠতে দাও। এখান থেকেই ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ দর্শনের জন্ম, যা পরে শিশু কেন্দ্রিক শিক্ষার ভিত্তি হয়ে ওঠে। এবং এর লেখা বইটা ইমিলি কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এই বইটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। ওকে, তো রুশো কি বলছেন যে শিশু আলাদা একটা সত্তা, তার নিজস্ব বিকাশের ধাপ আছে, তাকে প্রকৃতির নিয়মে বেড়ে উঠতে দাও। এখান থেকে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ দর্শনের জন্ম, যা পরে শিশু কেন্দ্রিক শিক্ষার ভিত্তি হয়ে উঠছে। নেক্সট, এবার দেখো এই যে চিন্তাবিদ্যা বা শিক্ষাবিদরা আছে, এদের যে তত্ত্বগুলো আমরা সেইগুলো একটু আলোচনা করব। এই যে চাইল্ড সেন্টার্ড এডুকেশনের উপরে আমরা এখানে দেখব রুশো, পেস্তালজি বা ফ্রয়েবেল, মারিয়া মন্তেসরি, উইলিয়াম ক্যালপ্রিক, জন ডিউ, এরা কিছু কিছু তত্ত্ব আবিষ্কার করেছেন এই শিক্ষার উপরে। তো সেইগুলো আমরা একবার দেখব, যেটা আমি তোমাদের একটা লিস্ট দেখিয়েছিলাম, সেখানে একটুখানি বলেছিলাম। তো রুশো কি বলছে, টাইম পিরিয়ডটা মোটামুটি এটা ছিল 1712 থেকে 1778। তিনি একটা তত্ত্ব দিয়েছেন যেটাকে বলা হয় নেগেটিভ এডুকেশন। রুশো একটা তত্ত্ব দিয়েছে যেটাকে বলা হচ্ছে নেগেটিভ এডুকেশন, অর্থাৎ শিক্ষক সরাসরি জ্ঞান না দিয়ে এমন পরিবেশ তৈরি করবেন যাতে শিশু নিজে শেখে। শিক্ষকের কাজ হচ্ছে তুমি জ্ঞান দিও না, রুশো নেগেটিভ এডুকেশন অনুযায়ী তুমি জ্ঞান না দিয়ে বরং এমন পরিবেশ বা এমন পরিস্থিতি তুমি তৈরি করো যেখানে শিশু নিজে এসে শিখবে, সেখানে শিশুরা নিজে নিজে শিখবে। ঠিক আছে, তার বই এমিলি 1962-তে পাবলিশ হয়েছিল। তার বই এমিলি, এই বইতে তিনি বলেন যে শিশুকে বই দিয়ে নয়, প্রকৃতি ও অভিজ্ঞতা দিয়ে শেখাও। শিশুর বইয়ের থেকে বেশি যেটা প্রয়োজন সেটা প্রকৃতি ও অভিজ্ঞতা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সূত্র না দিয়ে বাজারে জিনিস কেনার পরিস্থিতি তৈরি করে হিসাব শেখানো। মনে করো তুমি অঙ্ক শেখাচ্ছ, তাকে অঙ্ক শেখানো সূত্র না দিয়ে তাকে বাজারে জিনিস কেনার পরিস্থিতি তৈরি করে দাও এবং সেখান থেকে সে হিসাবটা শিখবে। বোঝা গেল? তো এই তত্ত্বটা কে দিয়েছে, নেগেটিভ এডুকেশন, জ্যাক রুশো বা জ্যাক রুশো, একজন ফরাসি দার্শনিক। নেক্সট হচ্ছে পেস্তালসি, যিনি আমরা বললাম যে সুইজারল্যান্ডের একজন বিখ্যাত সমাজকর্মী, সমাজবিদ। তিনি কিন্তু 3H এর ধারণা দেন। 3H, 3H এর থ্রি 3H এর ধারণা কে দেন, এই হচ্ছে পেস্তালজি। অর্থাৎ 3H এর মানে কি, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, 3H। শিক্ষা শুধু বুদ্ধি অর্থাৎ হেড নয়, হৃদয়, হার্ট মূল্যবোধ ও হাত, হ্যান্ড কর্মদক্ষতা সবকিছুর বিকাশ করবে। শিক্ষা শুধুমাত্র বুদ্ধি যে মাথার যে বিকাশ করবে তা নয়। এখানে বলছেন শিক্ষা এই যে হেড, হার্ট এবং হ্যান্ড অর্থাৎ কর্মদক্ষতা, এই সব কিছুর বিকাশ ঘটাবে শিক্ষা। এই মতবাদ বা এই তত্ত্ব 3H তত্ত্বকে দেন
পেস্তালসি বা পেস্তোলজি যেরকম তোমরা বলতে পারো। তিনি আরও একটা কথা বলেন, সেটা হচ্ছে অবজেক্ট টিচিং, অর্থাৎ বলেছেন বাস্তব বস্তু দিয়ে শিশুদের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ পাথর, পাতা, ফুল হাতে দিয়ে পর্যবেক্ষণ করিয়ে ধারণা তৈরি করার কথা বলেছেন। পাথর, বিভিন্ন রকমের পাথর হয়, সেই পাথর তাদের হাতে দিয়ে তাদেরকে টাইপ ধরে ধরে শেখানোর কথা তিনি বলেছেন, অর্থাৎ বাস্তব জ্ঞান দিয়ে তাদেরকে শেখার কথা বলেছেন, বাস্তব বস্তু দিয়ে, যেটাকে বলা হচ্ছে অবজেক্ট টিচিং। কে বলেছে? পেস্তালসি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখব ফ্রয়েডরিক ফ্রয়েবেল। ঠিক আছে, বা ফ্রিডরিক ফ্রয়েবেল, যেটা আমরা এখানে তোমরা এই ইংরেজি নামগুলোর একটুখানি বাংলা তোমরা বানানগুলো একটু ওলট পালট তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো ফ্রয়েবেল তিনি কি বলেছেন? ফ্রয়েবেল কে ছিলেন? তিনি একজন কিন্তু জার্মানের একজন শিক্ষাবিদ ছিলেন, জার্মান শিক্ষাবিদ। এই ফ্রয়েবেল কিন্তু বিশ্বের প্রথম কিন্ডার গার্ডেন, হ্যাঁ কিন্ডার গার্ডেন, এই জার্মান শব্দ যার অর্থ শিশুদের বাগান। এই কিন্ডার গার্ডেনের অর্থ কি? শিশুদের বাগান। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। এই কিন্ডার গার্ডেনের প্রবর্তক কে? না, এই যে ফ্রয়েবেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এবং এই কিন্ডার গার্ডেন এর একটা জার্মান শব্দ যার অর্থ শিশুদের বাগান। শিশুরা যেমন গাছের চারা, তিনি বলেছেন শিশুরা যেমন গাছের চারা তেমনি যত্ন ও অনুকূল পরিবেশ দরকার। গাছের চারা যেমন বড় করতে গেলে, ঠিক আছে, গাছের চারা যেমন বড় করতে গেলে তার যত্ন এবং অনুকূল পরিবেশ দরকার হয়, তিনি বলছেন শিশুরাও হচ্ছে গাছের চারা, চারার মতো, তাদেরকে যত্ন এবং অনুকূল পরিবেশ দরকার বড় করার জন্য। জোর করে তাদেরকে বড় করা যায় না, তাদেরকে অনুকূল পরিবেশ দাও, তাদেরকে যত্ন নাও, তারা এমনিতেই বড় হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে গিফটস অ্যান্ড অকুপেশনস, অর্থাৎ খেলনা সামগ্রী, বেল বল, ব্লক দিয়ে খেলার মাধ্যমে শেখানোর নীতি তিনি চালু করেছিলেন। গিফট অ্যান্ড অকুপেশনস, অর্থাৎ খেলনা সামগ্রী দিয়ে খেলার মাধ্যমে তিনি কিন্তু শেখার কথা বা শিক্ষাদানের কথা তিনি বলেছেন এবং তিনি কিন্তু চালু করেছিলেন, ফ্রয়েডরিক ফ্রয়েবেল। নেক্সট হচ্ছে মারিয়া মন্তেসরি, ইনি একজন ইতালির বলা হয় প্রথম চিকিৎসাবিদ। ইতালির প্রথম চিকিৎসাবিদ হচ্ছে মন্তেসরি। তিনি একটা তত্ত্ব দিয়েছেন যেটাকে বলা হয় প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রস্তুত পরিবেশ, প্রস্তুত পরিবেশ। ঠিক আছে, বা প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট। শ্রেণীকক্ষ এমনভাবে সাজানো থাকবে, তিনি মনে করেন, মন্তেশ্বরী মনে করেন যে শ্রেণীকক্ষ এমনভাবে সাজানো থাকবে যাতে শিশু নিজের জিনিস বেছে নিয়ে শেখে। শিশুরা নিজের জিনিস নিজেদের মতো করে বেছে নিয়ে শিখবে। এটা কে মনে করেন? না, হচ্ছে মন্তেশ্বরী। ওকে, তারপরে তিনি আরো একটা কথা বলেন, সেনসিটিভ পিরিয়ডস, অর্থাৎ প্রতিটি শিশুর জীবনে নির্দিষ্ট কিছু শেখার সবচেয়ে উপযুক্ত সময় থাকে। প্রত্যেকটা শিশুর জীবনে নির্দিষ্ট কোনো স্কিল বা নির্দিষ্ট কোনো বিষয় শেখার সবচেয়ে উপযুক্ত সময় থাকে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে, বলছে ভাষা শেখার সময়কাল 2 থেকে 6 বছর। এরকম এক একটা স্কিল শেখার এক একটা বয়স থাকে, তিনি সেটাকে বলছেন সেনসিটিভ পিরিয়ড। কি বলছে? মারিয়া মন্তেশ্বরী টাইম পিরিয়ডটা কিন্তু এটা 1870 থেকে 1952। ওকে, তিনি সেনসিটিভ পিরিয়ডের কথা বলেছেন, অর্থাৎ যেটা আমরা বললাম প্রতিটি শিশুর জীবনে নির্দিষ্ট কিছু শেখার সবচেয়ে উপযুক্ত সময় থাকে। তারপর হচ্ছে অটো এডুকেশন, শিশু নিজেই নিজের শিক্ষক। এই কথাগুলো কে বলেছেন? মারিয়া মন্তেশ্বরী। নেক্সট নেক্সট আমরা যাকে দেখবো, জন ডিউই, খুবই ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে। এর টাইম পিরিয়ডটা হচ্ছে 1859 থেকে 1952। একজন এর যে দর্শনটা সেটা হচ্ছে প্রাগমেটিজম, অর্থাৎ তিনি বাস্তববাদ। আমরা যেহেতু প্রগতিশীল শিক্ষার জনক এই জন ডিউইকে বলেছেন, আর প্রগতিশীল শিক্ষা মানে সেখানে বাস্তব বিষয়টা কিন্তু চলে আসবে। তাই এই যে প্রাগমাটিজম বা বাস্তববাদের দর্শন কে দিয়েছেন? জন ডিউই। ইনি একজন আমেরিকার দার্শনিক, যিনি হচ্ছেন প্রাগমাটিজম বা বাস্তববাদ দর্শনের প্রতিবিধি। মাথায় রাখতে হবে। ঠিক আছে, তিনি কি বলেছেন? যে জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগবে। একটা জ্ঞান তখনই অর্থবহ বা মিনিংফুল হবে যখন কোনো সেই জ্ঞানের দ্বারা কোনো সমস্যার আমরা সমাধান করতে পারবো। স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, অর্থাৎ স্কুলে যা শেখানো হবে তা বাস্তব সামাজিক জীবনের প্রতিফলন হতে হবে। স্কুল, এনার কাছে স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে শিকাগোতে তার ল্যাবরেটরি স্কুল। এই তথ্যগুলো মনে রাখতে হবে। আর শিকাগোতে তার ল্যাবরেটরি স্কুল বিখ্যাত পরীক্ষামূলক প্রতিষ্ঠান ছিল। কার? না, জন ডিউয়ের ল্যাবরেটরি স্কুল ছিল শিকাগোতে। ওকে, এইবার হচ্ছে কিলপ্যাট্রিক। এই কিলপ্যাট্রিক জন ডিউয়েরই কিন্তু একজন ছাত্র ছিলেন, যিনি প্রজেক্ট মেথড
কথাটা মনে রাখতে হবে। প্রজেক্ট মেথডের প্রবক্তা। তিনি এখানে 4টি ধাপের কথা বলেছেন। পারপোজিং অর্থাৎ উদ্দেশ্য স্থির করো, প্ল্যানিং পরিকল্পনা করো, এক্সিকিউটিং বাস্তব রূপ দাও এবং জাজিং তারপরে মূল্যায়ন করো। এই 4টি কিন্তু ধাপের কথা বলেছেন এবং প্রজেক্ট মেথডের প্রবক্তাকে উইলিয়াম কিলপ্যাট্রিক। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার এই রিলেটেড পিঁয়াজের গঠনবাদ তত্ত্বটা এখানে চলে আসে, বাট যদিও গঠনবাদ তত্ত্ব আমরা আলাদাভাবে একটা আলাদা ক্লাসে ডিসকাস করব। তো এখানে পিঁয়াজের গঠনবাদ তত্ত্বটা আমরা একটুখানি দেখে নেব যে পিঁয়াজে সরাসরি প্রগতিশীল শিক্ষা আন্দোলনের অংশ ছিলেন না। পিঁয়াজে সরাসরি প্রগতিশীল শিক্ষা আন্দোলনের অংশ ছিলেন না, কিন্তু তার জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি দেয়। এখানে এনাকে আমি কেন অ্যাড করলাম, কারণ এনার কিন্তু এই যে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তিটা এনার এই থিওরি থেকে আমরা কিন্তু কিছুটা পাই। তাই এখানে বলছে যে পিঁয়াজী সরাসরি প্রগতিশীল শিক্ষা আন্দোলনের অংশ ছিলেন না, কিন্তু তার জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব শিশুকেন্দ্রিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি দেন। তিনি দেখান যে শিশু নিজে নিজে পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জ্ঞান গঠন বা কনস্ট্রাক্ট করে। তিনি তার এই তত্ত্বতে দেখিয়েছেন যে শিশু নিজের নিজে নিজে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে বা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জ্ঞান গঠন করছে, শিক্ষকের কাছ থেকে শুধু গ্রহণ করে না। মানে শিশুরা জ্ঞান শুধুমাত্র শিক্ষকের কাছ থেকে গ্রহণ করছে না, পরিবেশ থেকেও গ্রহণ করছে। হ্যাঁ, এই কারণেই আধুনিক টেট পাঠ্যক্রমে দেখবে শিশুকেন্দ্রিক শিক্ষা ও গঠনবাদ প্রায় একসাথেই আলোচিত হয়। আমাদের টেট পাঠ্যক্রমে দেখবে এই জন্যই কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা প্লাস এই যে গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম যেটাকে আমরা বলছি প্রায় একই সাথে আলোচনা করা হয় এবং দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষার কিছু সীমাবদ্ধতা আছে। সব কিছুরই কিছু নেগেটিভ সাইড, পজিটিভ সাইড, পজিটিভ সাইড থাকলেও কিছু কিছু আমরা নেগেটিভ সাইড সব কিছু দেখতে পারি। আমরা যখন দেখবে যে কোনো ওষুধ খাই, সেই ওষুধ একটা রোগের কিওর করলেও, একটা রোগ সারিয়ে তুললেও দেখবে তার কিছু পসিবল নেগেটিভ সাইড থাকে বা পসিবল সাইড এফেক্টস থাকে। তো প্রত্যেকটা জিনিসেরই এটা সম্ভব। তো এখানে শিশুকেন্দ্রিক প্রগতিশীল শিক্ষা সম্পর্কে আমরা জানলেও, এদের ভালো দিকগুলো জানলেও এদের কিন্তু কিছু নেগেটিভ সাইড আছে বা কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন সম্পূর্ণ স্বাধীনতা দিলে শৃঙ্খলার অভাব হতে পারে, তাই তো? এখানে শিশুদের অন ফিল্ডে গিয়ে শিক্ষাদানের কথা বলা হয়েছে। তো এখানে তাদেরকে স্বাধীনতা তো দেওয়া হয়েছে, কিন্তু পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিলে শৃঙ্খলার অভাব হতে পারে বা তাদের মধ্যে এই যে শৃঙ্খলার বিষয়টা কিন্তু আস্তে আস্তে খারাপ দিকে যেতে পারে। তাই এখানে এটা আমরা সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারি। তারপর হচ্ছে সব বিষয়ে নির্দিষ্ট সূত্র, ভাষার নিয়ম, কার্যকলাপ ভিত্তিক শেখানো সময় সাপেক্ষ কঠিন। সবকিছু বিষয়ে যেহেতু শিশুকেন্দ্রিক শিক্ষায় কার্যক্রম এই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে বা প্রগতিশীল শিক্ষার ক্ষেত্রে কার্যক্রম বিষয়টাকে জোর দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা বিষয় যে এইভাবে কার্যক্রম ভিত্তিক শিক্ষার মাধ্যমে শেখাতে হবে সেটা অনেক সময় সাপেক্ষ এবং কঠিন এবং ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। ওকে? তারপরে হচ্ছে বড় ক্লাসে 40-50 জনের যে ছাত্রছাত্রী উপস্থিত, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী এখানে কিন্তু বাস্তবে পড়ানো কঠিন। 40-50 জনের ক্লাসে একেকজনের চাহিদা, একেকজনের গতি এক এক রকম থাকে। তো তাদেরকে কিন্তু আলাদা করে পড়ানো অনেকটাই কঠিন। তো এইগুলো কিন্তু সীমাবদ্ধতা আমাদের মোটামুটি এই শিশুকেন্দ্রিক শিক্ষার দিকে আমরা দেখতে পাই বা এই সীমাবদ্ধতাগুলো এখানে থেকেই যায়। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থা কি বলছে? আধুনিক শিক্ষা ব্যবস্থা কি করছে? তাই আধুনিক শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল ২ পদ্ধতির ভালো দিক মিলিয়ে ব্যবহার করার পরামর্শ দেয়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কি করা হচ্ছে? এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিশীল শিক্ষা, এদের দুটোকেই মিক্সড করে ব্লেন্ড করে ভালো দিকগুলো দিয়ে শিক্ষা দেওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে বর্তমানে। ঠিক আছে? এবার হচ্ছে ভারতীয় প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ আমাদের যেসব এডুকেশন পলিসিগুলো আছে বা এডুকেশন যেসব কমিটিগুলো আছে তারা কি বলেছেন আমরা সেইগুলো একটুখানি দেখব। যেমন এই শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে কি বলেছেন, যেমন NCF 2005 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কি বলেছেন যে শিক্ষা হতে হবে শিশুকেন্দ্রিক। অবশ্যই শিক্ষাটা শিশুকেন্দ্রিক হতে হবে, এটা বারবারই আমরা পড়ে এসেছি, অনেকক্ষণ থেকে পড়ছি। এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে শিক্ষা হবে শিশুকেন্দ্রিক, অর্থাৎ মুখস্থবিদ্যা কমিয়ে বোঝাপড়ার উপর জোর দিতে হবে। শিক্ষা যেন শিশুর বাইরের জীবনের সাথে সম্পর্কযুক্ত
থাকে। কে বলেছে এটা? শিক্ষা হবে শিশুকেন্দ্রিক, মুখস্থ বিদ্যা কমাতে হবে এবং শিশুর শিক্ষার সঙ্গে যেন বাইরের পরিবেশের যোগসূত্র থাকে, এটা বলা হয়েছে এনসিএফ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে। এনইপি কি বলেছে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে বলা হয়েছে যে কার্যকলাপ ভিত্তিক শিক্ষা অর্থাৎ যেটাকে বলা হয় অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা অর্থাৎ এক্সপেরিমেন্টাল লার্নিং এবং লার্নিং বাই ডুইংকে সমান বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, বিশেষত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে। তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা এবং লার্নিং বাই ডুইংকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে। আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট, হ্যাঁ, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, আর একটা হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা এসিটি, এটা খুব সম্ভবত 2005, আমি শিওর মনে হচ্ছে 2005, তাই একটু দেখে নিও। মানে অধিকার জানার আইন যেটাকে আমরা বলছি। আর রাইট টু এডুকেশন 2009-তে এসেছিল। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট কি বলছে? এখানে বলছে শিশুকে শারীরিক, শাস্তি ও মানসিক হেনস্থা থেকে সুরক্ষা দেওয়ার কথা বলে, যা শিশু কেন্দ্রিক দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, কি বলছে না, শিশুকে শারীরিক শাস্তি ও মানসিক হেনস্থা থেকে সুরক্ষা দেওয়ার কথা বলে, যা শিশু কেন্দ্রিক দর্শনের সাথে ইঙ্গিতপূর্ণ। মানে ওই যে শারীরিক শাস্তি, মানসিক শাস্তি, হেনস্থা এসব দেওয়া যাবে না, এটাই বলছে। ওকে, তো এই মোটামুটি তিনটে একটুখানি দেখে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আর তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটি যারা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও এতক্ষণ যারা দেখছো, কারণ এইগুলো করতে কিন্তু প্রচুর পরিশ্রম লাগে, অনেক কষ্ট করতে হয়, টাইম লাগে। তো অবশ্যই তোমাদের কাছ থেকে জাস্ট একটা লাইক প্রয়োজন এবং কমেন্টে জানাবে যে কেমন লাগলো এবং কোন ক্লাস টপিকের উপরে ক্লাস চাও। আমরা কিন্তু এর পরবর্তীতে অন্যান্য যেসব চ্যাপ্টার আছে সেগুলোও কিন্তু শুরু করব এইভাবে, ঠিক আছে? এসএসটি বলো, সেগুলো কিন্তু শুরু হবে, চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস শুরু করব, পরপর কিন্তু এইভাবে চলতে থাকবে। আর এই যে তোমরা পিডিএফটা দেখছো, এটা আমরা টেলিগ্রামে শেয়ার করব। এটা পিডিএফ আকারে, যদিও এটা পিডিএফ নয়, পিপিটি, তো এটা পিডিএফ আকারে আমরা টেলিগ্রামে শেয়ার করব। প্রয়োজন হলে অবশ্যই তোমাকে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে হবে, সেখানে আমরা একটা দিয়ে দেবো, নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? আর এখান থেকে যদি এমসিকিউ তোমাদের প্রয়োজন হয় সেটাও বললে আমরা আলোচনা করবো। এখান থেকে প্রচুর এমসিকিউ হয়, ইম্পর্টেন্ট, আমরা আলোচনা করব। মানে আরও একটা ক্লাস হবে, যেহেতু এখান থেকে আমরা আজকে কয়েকটা এমসিকিউ করবো, বাট এখান থেকে প্রচুর এমসিকিউ হয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, আমরা এমসিকিউর উপরে এই টপিক থেকে কিন্তু ক্লাস নিয়ে আসবো। ক্লিয়ার? নেক্সট, এবারে আমরা একটু চটজলদি রিভিশন করে নেব যে অ্যাকচুয়ালি কে কোন মতবাদ দিয়েছেন বা কাকে কি বলা হচ্ছে সেইটুখানি একটুখানি দেখবো। যেমন শিশু কেন্দ্রিক শিক্ষার জনক আমরা কাকে বলবো? রুশোকে। ফরাসি দার্শনিক রুশোকে আমরা বলছি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। প্রগতিশীল শিক্ষার জনক অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন শিক্ষার জনক কাকে বলবো? জন ডিউইকে। ঠিক আছে, আমি কিন্তু আর একবার জাস্ট তোমাদের এগুলো রিভিশন একটুখানি বলে দিচ্ছি, কারণ এই জায়গাগুলো অনেকে গুলিয়ে যাবে। তো এই যে কিল প্যাট্রিক, প্রজেক্ট মেথডের জনক কাকে বলবো? কিল প্যাট্রিক। কিন্ডার গার্ডেনের প্রসঙ্গ আসলে ফ্রয়েবেল। ফলো নেচার, এই কথাটা কে বলেছেন? রুশো বলেছেন তার এমিলি গ্রন্থে, EMILE, এমিলি গ্রন্থে তিনি বলেছেন ফলো দ্য নেচার, রুশো বলেছেন। লার্নিং বাই ডুইং, এটা কার উক্তি? জন ডিউয়ের উক্তি। ওকে, 3H অর্থাৎ হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, কে? 3H তত্ত্বের প্রবক্তা পেস্তালসি বা পেস্থোলজি। আর নেক্সট হচ্ছে প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রিপেয়ার্ড এনভায়রনমেন্টের কথা বলেছেন কে? মানে ইতালির প্রথম মহিলা চিকিৎসক বলা হয় মন্তেসরিকে, তিনি বলেছেন যে প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই তত্ত্বগুলো বা কে কোন কথাটা কার উক্তি এবং তত্ত্ব, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এই জায়গা থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে? ক্লিয়ার? চলো, নেক্সট কয়েকটা এমসিকিউ আমরা দেখে নেবো, একদম ইজি কয়েকটা এমসিকিউ, ওই যেগুলো আমরা এক্ষুনি আলোচনা করলাম তার উপরেই। যেমন লার্নিং বাই ডুইং, এই উক্তিটি কার? অবশ্যই জন ডিউয়ের, আমরা এক্ষুনি পড়ে এসেছিলাম বা
কিন্ডারগার্টেন অবশ্যই ফ্রয়েবেল, তাই তো? শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি? না, শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলা হয়েছে চাইল্ড সেন্টার এডুকেশন, তাহলে হবে পথপ্রদর্শক এবং সহায়ক। ঠিক আছে। প্রজেক্ট মেথড খুবই ইম্পর্টেন্ট, কিল প্যাট্রিক 4-এর এ, প্রজেক্ট মেথড কিল প্যাট্রিক, যেটা আমরা এক্ষুনি পড়ে এসেছি অলরেডি। আরও কয়েকটা এমসিকিউ এরকম, 3H অবশ্যই বি। নেক্সট হচ্ছে মন্তেশ্বরী পদ্ধতিতে সেন্সিটিভ পিরিয়ড বলতে কি বোঝায়? শাস্তির সময় নির্দিষ্ট কিছু শেখার উপযুক্ত সময়, অপশান বি। সেন্সিটিভ পিরিয়ড বলতে অপশান বি, উপযুক্ত সময়। ঠিক আছে। নেক্সট হচ্ছে জন ডিউয়ের দার্শনিক ভিত্তি কি? জন ডিউই আইডিয়ালিজম তো নয়, ন্যাচারালিজমও নয়, জন ডিউয়ের হচ্ছে প্রাগমাটিজম অর্থাৎ বাস্তববাদ, অপশান সি। জন ডিউয়ের কথা বলছে। এনইপি 2020 কোন ধরনের শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে? মুখস্থ নির্ভর, কার্য নির্ভর ও অভিজ্ঞতা ভিত্তিক, নাকি পরীক্ষা কেন্দ্রিক, নাকি শাস্তিমূলক? মুখস্থ নির্ভরও তো নয়, পরীক্ষা কেন্দ্রিকও নয়, শাস্তিমূলকও নয়। যেটার উপর জোর দিয়েছে সেটা হচ্ছে কার্যকলাপ ও অভিজ্ঞতা ভিত্তিক, অপশান বি এর উপরে জোর দিয়েছে। এগুলো জাস্ট ইজি কয়েকটা এমসিকিউ আলোচনা করলাম, এরকম প্রচুর এমসিকিউ আছে, যদি প্রয়োজন হয় 100-র বেশি এমসিকিউ আছে এখান থেকে, প্রয়োজন হলে আমরা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। আর পরবর্তীতে কোন টপিকের উপরে ক্লাস চাও সেটাও জানাবে। আমরা কিন্তু এই যে সিডিপি প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করব, থিওরি সঙ্গে যদি এমসিকিউ লাগে সেটাও হবে। আর অন্যান্য যে আমাদের চ্যাপ্টারগুলো আছে বা সাবজেক্টগুলো আছে সেখানেও কিন্তু আমরা খুব শীঘ্র ক্লাস শুরু করতে চলেছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এইরকম ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো এবার আমরা 3টে শিক্ষা সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেই 3টে সম্পর্কে আরও একবার দেখে নেবো লাস্ট, এবং এটাই হচ্ছে আমাদের সারসংক্ষেপ শেষ। ঐতিহ্যবাহী শিক্ষার প্রথম কথা বলেছিলাম, যেটা ছিল শিশুকেন্দ্রিক এবং যেটা ছিল শিক্ষক কেন্দ্রিক এবং মুখস্থ নির্ভর। ঐতিহ্যবাহী শিক্ষা বা ট্র্যাডিশনাল এডুকেশন যেটা, ঠিক আছে, কি ছিল? ঐতিহ্যবাহী শিক্ষাটা ছিল শিক্ষক কেন্দ্রিক, মুখস্থ নির্ভর। শিশু কেন্দ্রিক শিক্ষাটা কি ছিল? শিশুর আগ্রহ, স্বাধীনতা এবং নিজস্ব গতিতে শেখা, এর উপরে জোর দিয়েছিল, এবং এটা ছিল শিশু কেন্দ্রিক। হয়তো বলেই দিয়েছে, প্রথমে বলাই আছে। আর হচ্ছে তারপর প্রগতিশীল শিক্ষা, যেটা এই শিশুকেন্দ্রিক শিক্ষারই একটা বিস্তৃত রূপ, যেখানে অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়, সমস্যার সমাধান এবং গণতান্ত্রিক পরিবেশের উপরে জোর দেওয়া হয়। আর মূল ব্যক্তিত্ব, এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা রিলেটেড মূল ব্যক্তিত্ব হচ্ছে আমরা যাদের নাম পেলাম, রুশো, পেস্তালসি, ফ্রয়েবেল, মন্তেশ্বরী, জন ডিউই, কিলপ্যাট্রিক, এরাই। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন যেতটুকু পড়ানো হয়েছে এর মধ্যেই আসবে ধরে নেওয়া যায়। সঙ্গে এখান থেকে আরও কিছু আমাদের এমসিকিউ প্র্যাকটিস করলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে শেষ করছি আজকের ক্লাস, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণে অবশ্যই ভালো করে প্রিপারেশন করে যাও, পরীক্ষা কিন্তু হবে। আর চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই।